রাতের রাস্তা সোডিয়ামের আলোয় আলোকিত। হলুদ বর্ণা লাইটগুলো দারুণ রং সৃষ্টি করে আঁধার রাতে। ভিজে রাস্তায় মাটি থেকে এক নেশালো ঘ্রাণ বের হচ্ছে। মাটি ভিজলে এক নিদারুণ সুগন্ধি ছড়ায়। একটু আগের ঝড়ের কারণে রাস্তায় হাজার খানেক পাতা ও ফুলের ছড়াছড়ি। সেই ভিজে ফুল পাতা ডিঙিয়ে এক রাস্তায় চলেছে এক মানবী, যার ঠাঁই মেলেনি শ্বশুর বাড়িতে, যার প্রেমিকের বক্ষ মাঝে অন্য নারীর ঠিকানা। দর্শিনী গত 1 ঘন্টা যাবৎ ধীর গতিতে হেঁটে বড় রাস্তায় উঠেছে। শরীরে জড়ানো সাদা শাড়ি, হাতে গলায় কপালে কোনো বিবাহিত চিহ্ন নেই। ওই বাড়ি ত্যাগ করার সাথে সাথে ত্যাগ করেছে নিজের বৈবাহিক ঠিকানা। এখন সে একদম একা, এই নিস্তব্ধ রাস্তার মতন একা, যার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কিন্তু চলতে হবে আজীবন। গান ধরল মানবী, গুনগুনিয়ে গেয়ে উঠল, চল রাস্তায় সাজি ট্রামলাইন আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। ক্লান্ত হলো মানবী, ফুটপাতের কিনারায় বসে পড়ল। একটু বিশ্রাম দরকার, খিদেও লাগছে। হঠাৎ তার নজর গেল বাঁ হাতে ছোট্ট সাদা ব্যাগটার দিকে তাকাতেই ছ্যাদ করে ওঠে বক্ষ পিঞ্জিরা। মানুষটার আকতি মিনতি মনে পড়ে। এই একটা মানুষ যে দর্শিনীকে বিনা স্বার্থে ভালোবেসেছিল। বিদায় বেলাও মানুষটা অশ্রু বিসর্জন দিয়েছিল। বাবা ডাকের মর্যাদা দিয়েছে মানুষটা। হ্যাঁ, দর্শিনী যখন বের হতে নেয় তখন তার শ্বশুরই পথ আগলে দাঁড়ায়। দর্শিনীর মনে পড়ে একটু আগের ঘটনা। দর্শিনী ঘর থেকে কেবল বের হবে সে মুহূর্তে তার শ্বশুর পিছু ডাকে, চলে যাচ্ছ? থেকে গেলে হয় না। দর্শিনীর পা থেমে যায়। এই আকুতিমাখা কণ্ঠের বিপরীতে বলে ওঠে, থাকতে তো চেয়েছিলাম আজীবন, আমায় কেউ রাখেনি। যার যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকু সময় আমি থেকে যাই, প্রয়োজন ফুরিয়ে গেলে আমিও ফিরে যাই। দর্শিনীর বৃদ্ধ শ্বশুর কাঁপা কাঁপা পা নিয়ে এগিয়ে এলো, চোখে তার অশ্রুকণা। দর্শিনীর মাথায় হাত বুলিয়ে বলল, তবে চলে যাও, মনে রেখো তোমার আরেক বাবা সবসময় তোমাকে নীরবে আশীর্বাদ করে যাবে। তোমার বাবা যে অক্ষম, তার জাঁকজমকভাবে কিছু করার ক্ষমতা নেই, সে কেবল গোপনে তোমায় ভালোবাসবে। দর্শিনী শ্বশুরের পা ধরে হাউ মাউ করে কেঁদে ওঠে। শেষ বিদায়ের বেলা ভদ্রলোক সাদা ছোট্ট থলেটা এগিয়ে দিয়ে বলেছিল, এটা রাখো বৌমা, পথিমধ্যে প্রয়োজন পড়বে। এরপর আর দর্শিনী পিছু ফিরে চায়নি, এগিয়ে গিয়েছে নিজের গন্তব্যের দিকে। একবার পিছু ফিরে তাকালে সে দেখত এক অসহায় বাবার আর্তনাদ, আর দুতলা বিল্ডিংয়ে কারো গোপন ছায়া, যে গোপনে বিদায়ের সাক্ষী হয়েছিল। ট্রাকের হর্নের তীব্র শব্দে ধ্যান ভাঙে দর্শিনীর। সাঁই সাঁই করে একটা ট্রাক ছুটে গেল বড় রাস্তার দিয়ে। দর্শিনী ছোট শ্বাস ফেলল। আগে এমন ট্রাক দেখলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা হতো ট্রাকের নিচে, এখন আর সেই ইচ্ছা হয় না। এখন বরং সবকিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে হয়। রাত বাড়ার সাথে সাথে দর্শিনীর খিদের দাপট বাড়ল, কিন্তু সাথে কোনো খাবার নেই। মনকে অন্যদিকে ঘোরানোর জন্য শ্বশুরের দেওয়া ব্যাগটা খুলল। ব্যাগ খুলে সে অবাক হতবাক। ব্যাগের মাঝে পুডলি বাঁধা কতগুলো তিলের নাড়ু, দুধের সন্দেশ, ছোট্ট বোতলে করে জল ভরা। দর্শিনী অবাক হয়ে যেন আকাশ থেকে পড়ল। বাবা তবে আগেই আন্দাজ করতে পেরেছিল দর্শিনীর বিদায়ের কথা। দর্শিনীর চোখ ভরে এলো নোনা জলে। মানুষটা শেষ বেলাতেও কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল। নিজের চোখ মুছে খাবারগুলো জাপটে ধরল বুকে। এটাকেই বুঝি বলে বাবা। এই জন্যই পৃথিবীতে বাবাদের স্থান উপরে। কি সুন্দর নিজের ছেলের বউয়ের পছন্দের জিনিসগুলো গুছিয়ে দিয়েছে। দর্শিনী খাবারগুলো খুব যত্নে খেলো। এমন তৃপ্তি তাকে কোনো খাবারই যেন এ জীবনে দিতে পারেনি। আবার উঠে দাঁড়ালো দর্শিনী নতুন উদ্যমে। চলতে হবে তাকে অনেকটা পথ। রাত বাড়ছে, সাথে কনকনে হিমশীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে। দর্শিনী পা বাড়ালো রেল স্টেশনের দিকে। বাড়ি ফিরতে হবে তাকে। আপাতত বাবা মায়ের আশ্রয়স্থলে ঠাঁই নিতে হবে। বেঁচে তো থাকতে হবে। বেঁচে থাকার জন্য না হয় একটু কথা শুনবে। ঢাকা থেকে সিলেটগামী ট্রেনে চড়ে বসলো দর্শিনী। ভোর হতে হতে সে সিলেট পৌঁছে যাবে। এই মিছে মায়ার শহরে আর পিছুটান রাখবে না। এই শহর সব কেড়ে নিল। এই ইট পাথরের শহর কারো আপন হতে পারে না, কেবল গোগ্রাসে গিলতে থাকে মানুষের সুখগুলো। দর্শিনী আর গিলতে দেবে না তার সুখ। যতটুকু পেয়েছে তাই গুটিয়ে নিয়ে সে চলে যাবে দূর, বহু দূরে।
এটা তো আমার সিট ম্যাডাম, আপনি ভুল জায়গায় বসেছেন। ভরা পুরুষালী কণ্ঠে ধ্যান ভাঙে দর্শিনীর। কথাটা বুঝতে না পেরে সে জিজ্ঞেস করলো, জি, আমাকে কিছু বলছেন? দর্শিনীর সামনে থাকা ছেলেটা ভ্রু কুঁচকালো, এবার পূর্ণ দৃষ্টি দিল দর্শিনীর দিকে। শুভ্র রাঙা শাড়ি পরিহিত রমণীকে তার দারুণ লাগলো, তাই কণ্ঠে ধীর গতি রেখে স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, আপনাকেই বলছি। এটা তো আমার বসার জায়গা, জানলার সাথে সিট আমার, পাশেরটা বোধহয় আপনার। আপনি ভুল জায়গায় বসেছেন। দর্শনের টিকিট মিলিয়ে দেখলো ছেলেটা ভুল বলেনি, তাই সে সাথে সাথে উঠে দাঁড়ালো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, দুঃখিত, আমি খেয়াল করিনি। বসুন আপনি, ধন্যবাদ। খুব সংক্ষেপে শেষ হলো তাদের কথা। দর্শিনী জানলার পাশে সিট ছেড়ে ছেলেটার ডান পাশে বসলো। মনে মনে কতক্ষণ নিজেকে গালাগালি করলো ভুল করার জন্য। ইতিমধ্যে ট্রেন চলতে শুরু করেছে। দর্শিনী মনে পড়লো বাবাকে সে জানায়নি আসার কথা। বাবাকে ফোন দিতে হবে, কিন্তু সে তো ওই বাড়ি থেকে ফোন আনেনি। পাশের ছেলেটা তখন ফোনে কথা বলতে ব্যস্ত। দর্শিনীর লজ্জা লাগছে ফোন চাইতে। কতক্ষণ নিজের মাঝে যুদ্ধ চালিয়ে ধাতস্থ করলো সে ফোন চাইবে না, হুট করেই উঠবে বাবার বাড়ি। হ্যালো, আমি মৃত্যুঞ্জয়। আপনার কি আমার ফোনটা প্রয়োজন ম্যাডাম? দর্শিনী চমকে উঠল। ছেলেটা কিভাবে বুঝলো তার যে ফোন প্রয়োজন? গায়ে পড়া স্বভাব নাকি ছেলেটার? দেখে তো তা মনে হয়নি। তবে যেতে জিজ্ঞেস করছে বলেই উল্টো পাল্টা চরিত্র ঝুলিয়ে দিব। দর্শিনী নিজের মনেই কতক্ষণ বকবক করলো। মৃত্যুঞ্জয় দর্শিনীর ব্যবহারে খানিক অবাক হলো। মেয়েটা কথায় কথায় ভাবনার রাজ্যে চলে যায় কেন? মেয়েটা ফোনের দিকে অমন করে তাকিয়েছিল বিদায় তো জিজ্ঞেস করেছে, নাকি যেতে জিজ্ঞেস করা উচিত হয়নি। দর্শিনী নিজের মাঝে কতক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে অবশেষে ঋণঋণে কণ্ঠে বলল, আমি প্রিয়দর্শিনী, ধন্যবাদ, আমার ফোনের প্রয়োজন নেই। মৃত্যুঞ্জয় যেন আর কিছু শুনল না, তার কানে বারবার একটা নামই বাজছিল, প্রিয়দর্শিনী। বক্ষ পিঞ্জিরা ছলাৎ করে উঠল। না পাওয়া বস্তু পেয়ে গেলে এমন আনন্দিত হয় হৃদয় আঙিনা, তেমনই আনন্দিত হলো তার হৃদয়। বহুদিনের স্বাদ যে এভাবে মিটবে কে জানতো। এবার কেবল সকাল হওয়ার অপেক্ষা। নতুন সকাল, নতুন আরম্ভ। দর্শিনী চুপ করে মাথাটা এলিয়ে দিল সিটে। কাল তার পরিবার তাকে দেখলে কেমন রিয়াকশন দিবে সেটাই ভাবনার বিষয়। ভরা প্ল্যাটফর্মে হইচই। ঘুম ছুটে যায় দর্শিনীর। চোখ মেলতেই দেখে তার গন্তব্যে এসে পড়েছে। হুড়মুড় করে উঠে বসে সে। তার পাশের সিট শূন্য। ছেলেটা নেমে পড়েছে কখন সামান্য টেরও পেল না দর্শিনী। কি ঘুমিয়েছে সে। দর্শিনী উঠে দাঁড়ালো, নিজের ব্যাগটা নিয়ে স্টেশনে নামলো। চারপাশে কুয়াশায় ঘেরা। কাল রাতে বৃষ্টি হয়েছে বিদায় কুয়াশায় ভরে গেছে প্রকৃতি। দর্শিনী নিজের ব্যাগটা নামিয়ে শরীর সামান্য ঝাড়া দিল। ক্লান্তিভাব ছুটে গেছে শরীর থেকে। হঠাৎ সে অনুভব করলো তার শরীরে কেউ কিছু জড়িয়ে দিচ্ছে। দর্শিনী চমকে তাকাতেই দেখে চাদর। দর্শিনী অবাক হয়ে যায়। পিছে ঘুরতেই সেই অবাক ভাব আকাশ ছুঁয়ে যায়। বিস্মিত কণ্ঠে বলে, তুমি? চালতা ফুল শিশির জলে ভিজে সিক্ত। ভোরের রেল স্টেশনে মানুষের গমগমে ভাব, হইচই ভরা চারপাশে। প্রিয়দর্শিনী অবাক চোখে বাবাকে দেখছে কতদিন পর। বাবাকে দেখেছিল প্রায় বছর ঘনিয়ে এলো বলে। আবার এতদিন পর বাবার এমন আদুরে সান্নিধ্য পাবে সে ভাবতেই পারেনি। বাবার দেওয়া চাদরখানা খুব আবেশে জড়িয়ে ধরে নিবিড় কণ্ঠে শুধালো, বাবা, তুমি এখানে? প্রতাপ সাহা খানিক হাসলেন। পাঞ্জাবির হাতটা খানিক গুটিয়ে সে প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়লেন, মা, তুমি এখানে? প্রিয়দর্শিনী বাবার প্রশ্ন করার নমুনা দেখে হেসে উঠল। কতগুলো দিন পর এমন খিলখিলিয়ে হাসলো সে। বাবা একদম বদলায়নি, আগের মতনই আছে। দর্শিনী হাসি থামালো। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। প্রতাপ মেয়ের চোখের কোণে জল মুছে দিয়ে ছোট্ট কণ্ঠে বলল, জল বুঝি এত ঝরেছে এই নেত্রজল দিয়ে? হাসির সময়ও সে বাদ মানছে না। কিসের এত কান্না তোমার মা? প্রিয়দর্শিনীর মুখের সবটুকু হাসি এবার উবে গেল হাওয়ায়। মুখে নামলো অমাবস্যা। আদার মুখখানা নিয়ে ঋণঋণে কণ্ঠে বলল, কান্না যার ললাটে লেখা তার কান্না করার কারণের অভাব হয় না বাবা। তা তোমার প্রশ্নেরই উত্তর আমি আগে দেই। আমি এখানে এসেছি তোমাদের বাড়ি যাব বলে। নিবে না আমায়? প্রতাপ সাহা মেয়ের কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। শরীর দুলিয়ে হেসে বলে, আমাদের বাড়ি কি তোমার বাড়ি না মা? তুমি নিজের বাড়ি যাবে, আমি নেওয়ার কে? চলো তবে নিজ স্থানে, এই অধম তোমার পথ দেখিয়ে দিবে। দর্শিনী আবার হেসে উঠল। বাবাটা বরাবরই এমন, এত ভালো। কিন্তু বাবা কিভাবে জানলো দর্শিনীর আসার খবর? দর্শিনীর মনে প্রশ্নের সমাহার।
প্রশ্ন করবে কি করবে না ভেবে তার বিরাট দ্বন্দ্ব শুরু হলো মনে। প্রতাপ সাহা বোধহয় বুঝলেন মেয়ের মনোদ্বিধা। মেয়ের মাথায় ভরসার হাত রেখে বললেন, আমি কিভাবে জানলাম তুমি এখানে আসবে? সেটাই ভাবছো মা? দর্শিনীর সাথে সাথে উপরে নিচে মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। প্রতাপ মেয়ের বাচ্চা সুলভ আচরণ দেখে হাসি মুখে বললেন, আমাকে মৃত্যুঞ্জয় বলেছে। দর্শিনী ভ্রু কুঁচকালো। নামটা বেশ পরিচিত মনে হলো, কোথাও একটা শুনেছে ভেবে কুল কিনারা মিলল না। এ নাম সে কোথায় শুনেছে? কতক্ষণ ভেবে কুল না পেয়ে নিজেই বাবাকে জিজ্ঞেস করলো, কে এই মৃত্যুঞ্জয়? প্রতাপ সাহা যেন এমন প্রশ্নের আশা করেনি। কাল রাতে মেয়েটা যার পাশে বসেছিল আজ তার নামটাই মনে করতে পারছে না। মেয়েটার মস্তিষ্ক তবে কত কিছু সহ্য করেছে যে সামান্য জিনিসটাও এখন মনে রাখতে পারছে না। ছোট্ট শ্বাস ফেলল প্রতাপ। মেয়ের ব্যাগটা হাতে নিয়ে একটা ভ্যান ডাক দিল। সকালবেলা এখানে ভ্যান ছাড়া কিছু পাওয়া যায় না। দর্শিনী উত্তরের আশা না করেই ভ্যানে গিয়ে বসলেন। প্রতাপ ভ্যান চালক ছেলেটাকে ডেকে হাসিমাখা কণ্ঠে বললেন, রাসেল, অনেক দিন পর আমার মেয়ে গ্রামে আসছে। বাজারের দিক দিয়ে যাবি, বড় মাছ নিতে হবে। আমার মেয়ের মাংস পছন্দ, মাংস নিতে হবে। সাবধানে চালিয়ে যাবি কিন্তু। ভ্যান চালক ছেলেটাকে হেসে মাথা দুলিয়ে বলল, আচ্ছা কাকা, আপনি বহেন। দিদিরে তো আমি দেখাই চিনছি, শহর থেকে আইছে। দিদি, দুলাভাই আইলো না? প্রিয়দর্শিনী যেন এই ভয়েই ছিল। এই প্রশ্নটাই না তাকে কেউ করে বসে, ঠিক ভয়টাই পেয়েছিল। এখন কি উত্তর দিবে সে? বাবা হয়তো খেয়াল করেনি এখনো তাকে ঠিক মতো, তাই জিজ্ঞেস করেনি। কিন্তু এখন তোর দুলাভাই দিয়ে কি কাজ? আমার মেয়ে আসছে, সেটাই অনেক। যা, চালানো শুরু কর। প্রতাপের উত্তরে হাঁপ ছেড়ে বাঁচল দর্শিনী। বাবা কেমন বাঁচিয়ে দিল তাকে। কিন্তু কত আর বাঁচাবে? কতক্ষণ বাঁচাতে পারবে? বাবা নিজেও তো জানে না কত কিছু। ভ্যান চলতে শুরু করলো। দর্শিনী বাবার দিকে তাকিয়ে রইল। বাবার মুখে তৃপ্তির হাসি। এতদিন পর মেয়েকে দেখছে। কতক্ষণ থাকবে এই তৃপ্তি? সব সত্যি জানার পরও বাবা এভাবে হাসবে তো? মনের মাঝে বিরাট প্রশ্নের পাহাড়। দর্শিনী নিজের মাঝে সকল প্রশ্ন আটকে না রেখে ধীর কণ্ঠে বাবাকে বলল, বাবা, তুমি জিজ্ঞেস করলে না তোমার জামাইয়ের কথা? প্রতাপ সাহা নিজের চশমার ঘোলাটে কাঁচটা স্বচ্ছ করায় মনোনিবেশ করেছিল এতক্ষণ। মেয়ের প্রশ্ন শুনে সে হাসল। চশমাটা পরিষ্কার করে নিজের কর্ণদ্বয়ে ঝুলিয়ে বলল, আমার প্রশ্নের সকল উত্তর আমি তোমাকে দেখার পরই পেয়ে গেছি। হিন্দু মেয়ে বউ স্বামী বেঁচে থাকাকালীন সাদা শাড়ি পরে না, শাঁখা সিঁদুরবিহীন চলে না। তোমার শরীরে বিবাহিতের একটাও চিহ্ন নেই। তাই আমি ধরে নিয়েছি আমার জামাই বোধহয় বেঁচে থেকেও আমার মেয়ের কাছে মরে গেছে। তাহলে সে জামাইয়ের খোঁজ নিয়ে কি করব? আর এটা রাস্তা, এখানে সকল কথা বলা সাজে না। বাড়িতে আগে যাই, তারপর তোমার সকল ব্যথার আত্মকাহিনী শুনবো, কেমন? দর্শিনীর চোখে অশ্রুতে পরিপূর্ণ। জলে টইটুম্বুর চক্ষু যুগল নিয়ে বাবার দিকে প্রশ্ন ছুড়ল, বৌদিরা আমায় মেনে নিবে তো বাবা? মেনে নেওয়ার কথা আসছে কোথা থেকে? তুমি আমার মেয়ে, আর আমার মেয়ে তার বাড়িতে থাকতে এসেছে। কেউ মানুক আর না মানুক, আমার মেয়ে তার বাড়িতেই থাকবে। প্রতাপ সাহার কণ্ঠে গাম্ভীর্যের ভাবটা আজ করতে পেরেছে দর্শিনী। মন থেকে বড় একটা চিন্তা নেমে গেল। বাবা তাকে ধাতস্থ হওয়ার সময় দিয়েছে। এবার দেখার পালা, মা, দাদারা, বৌদিরা কি বলে। সরকার বাড়িতে হইচই। বড় বউ বাড়ির সোনা গয়না নিয়ে নাকি পালিয়েছে। বিপ্রতীপ কোনো রকমে ঘুম ঘুম চোখ নিয়ে টলতে টলতে দর্শিনীর ঘরে হাজির হয়েছে। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। মোহনা ঘরের এক কোনায় দাঁড়িয়ে ন্যাকা কান্না কাঁদছে। বিপ্রদীপের ঘুম কেটে গেল দর্শিনীর বিহীন ঘর দেখে। হৃদয় কোণে মোচড় দিয়ে উঠল প্রেম পায়রা। হঠাৎ অনুভব হলো চারিদিকে সব শূন্য, খাঁখা মরুভূমি। বিপ্রদীপ বসে পড়ল বিছানায়। মাথাটা তার কেমন ভারবার লাগছে। কাল শরবত খাওয়ার পর যখন ঘুমিয়েছে হুঁশ নেই। এখনও সেই নেশা কাটছে না। শরবত না, যেন অ্যালকোহল। মোহনা হাই হাই করে কাঁদতে কাঁদতে বলল, আমার কি সর্বনাশ হলো বাবা? তোর বউ সব স্বর্ণ নিয়ে ভাগছে। এ কি কাল নাগিনী পুষেছিলাম দেখ। বিপ্রদীপ কতক্ষণ চুপ করে রইল। তার যেন বিশ্বাসই হচ্ছে না প্রিয়দর্শিনী তাকে ছেড়ে যেতে পারে। কতক্ষণ সে থম মেরে বসে রইল, নিজেকে ধাতস্থ করল। তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে ছড়িয়ে পড়ল প্রিয়দর্শিনীর বিদায়ের কথাখানা। শরীরে রোমাঞ্চিত হলো। হঠাৎ মনে হলো দর্শিনীবিহীন সব পাঞ্চে সব। ঘরে হুড়মুড় করে প্রবেশ করলো মায়া। অবাক কণ্ঠে বলল, কার বউ পালিয়েছে বললেন? ওই দিদিটা আপনার ছেলের বউ ছিল।
মোহনা যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারল। থতমত খেয়ে গেল সে। আমতা আমতা করে বলল, না না, তুমি ভুল শুনেছ মা, আমি কিছু ভুল শুনিনি। আপনাদের সব আত্মীয় স্বজনে বলছে দর্শিনী দিদি আপনার ছেলের প্রথম পক্ষের বউ। মায়ার কথা শুনে মোহনা মাথায় হাত, হই হই করে ছুটলেন। কোনো আত্মীয় এমন অলক্ষণে কাজ করেছে তা জানতে। মায়া এগিয়ে গেল বিপ্রদীপের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি মশাই, কষ্ট হচ্ছে? বিপ্রদীপের ঘোর কাটে। কোনো রকম উঠে দাঁড়িয়ে মায়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রিয়দর্শিনী আমায় ছাড়া থাকতে পারবে? আমায় ছেড়ে চলে গেল, কত পাষাণ্ড! বা রে দাদাই, তুই বিয়ে করতে পারিস আর মেয়েটা আত্মমর্যাদা নিয়ে চলে যেতে পারবে না? বিয়ঙ্গিনীর কথায় ধ্যান ভাঙল বিপ্রদীপের। সে কি সর্বনাশ করতে যাচ্ছিল? মায়ার সামনে দর্শিনীর বিরহ দেখাচ্ছিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল বিপ্রদীপ। তার পিছু ছুটল মায়া। বিয়ঙ্গিনী চুপ করে ঠায় দাঁড়িয়ে রইল দর্শিনীর ঘরখানায়। চোখ থেকে নির্লস অশ্রু বিসর্জন দিয়ে মনে মনে বলল, তবে বিদায় নিলি হতভাগিনী? একটাবার আমাকে বললিও না, এতটা পর করে দিলি? বিয়ঙ্গিনীর মনের কথা মন অবধি থেকে গেল, জানল না কেউ, শুনল না কেউ। যাক, একজন মানুষ অন্তত মেয়েটার বিদায়ে কাঁদছে। মায়া সবার অগোচরে ছাদে চলে গেল। পাশের বাড়ির ছেলেটার দিকে তাকিয়ে রহস্যমাখা হাসি দিল। সে নিজের প্ল্যান অনুযায়ী একটু একটু এগিয়ে যাচ্ছে। অসৎ পুরুষ নিঃস্ব হোক, নিঃসঙ্গ হোক, জামাই থাকতে তোমার এমন বিধবা সাজ কেন দর্শিনী? নিজের মায়ের কথায় অন্তরাত্মা কেঁপে উঠল দর্শিনীর। নিজেকে সে যতই শক্ত করুক, বিধবা শব্দটা যে কোনো নারী শুনতে পারে না। আহা, সরলা মেয়েটা বাড়ির উঠোনে পা রাখতে পারল না, আর তুমি এমন প্রশ্নবিদ্ধ করছো? প্রতাপের কথায় সরলার গলার স্বর আরেকটু উঁচুতে উঠল। চেঁচিয়ে বলে উঠল, তুমি চুপ করো। এ মেয়ের কি সাজ তুমি দেখোনি? এমন স্বামী সংসার ফেলে বিধবা সেজে বাপের বাড়ি মাটি খামচাতে এসেছে নাকি সে? দর্শিনীর অপমানে শরীর রি করে উঠল। সে জানতো মা এমন আচরণই করবে, বরাবরই মা কেমন যেন। তাই বলে এই সময়েও মা যে এমন করবে দর্শিনী ভাবতে পারিনি। এই মেয়ে, এই কথা বলছো না কেন তুমি? তুমি এ বাড়িতে এ বেশভূষা ধরে এসেছো কেন? মা, ওই বাড়ি আমি ছেড়ে এসেছি। দর্শিনী উত্তর দিতে দেরি, কিন্তু তার গালে সাপাটে চড় পড়তে দেরি হলো না। দর্শিনী ছিটকে পড়ল মাটিতে কারো পায়ের সামনে। মানুষটাকে দেখে দর্শিনী যেন আকাশ থেকে পড়ল।